ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করছি। আমরা প্রথম অধ্যায়টা শুরু করেছি জনশ্রুতির যে বিভিন্ন বিভাগগুলির কথা। সেই জনশ্রুতির আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে আমাদের এই স্মৃতিকথা, যা ইংরেজিতে বলা হয় মেমোরিজ। এই মেমোরিজ বা স্মৃতিকথাগুলি মূলত যদি বলা হয় সেটা হচ্ছে অতীতের স্মৃতির রোমান্থন। এই স্মৃতিকথাগুলি হচ্ছে ইতিহাসের মৌখিক ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আরো যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো যে সাহিত্য রয়েছে, সাহিত্যের একটি অন্যতম প্রধান বিভাগ হলো স্মৃতিকথা। অতীতকালে কোনো ঘটে যাওয়া ঘটনা যা প্রত্যক্ষ বা পরোক্ষদর্শী কোনো ব্যক্তি সেগুলি পরবর্তীকালে যখন তিনি তার স্মৃতি থেকে তুলে এনে জনগণের সামনে প্রকাশ করেন, লিখিত আকারে প্রকাশ করেন, সাধারণভাবে তাকেই বলা হচ্ছে স্মৃতিকথা। তাহলে সেই স্মৃতিকথার যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা যদি দেখতে পাবো যে স্মৃতিকথা হচ্ছে কোনো মানুষ অতীতের কোনো ব্যক্তি বা পরিবার বা কোনো প্রত্যক্ষ গুরুত্বপূর্ণ ঘটনা আমরা যদি দেখি যে কোনো ব্যক্তি পরিবার বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষদর্শী হতে পারেন বা সাক্ষী হতে পারেন এবং সে বিষয়ে তার কাছে অনেক তথ্য আমরা দেখতে পাবো থেকে থাকে। সেই ব্যক্তি যখন পরবর্তীকালে সেই ঘটনাগুলিকে স্মরণে এনে তার লিখিত আকারে প্রকাশ করে থাকেন, সেই লিখিত রূপকেই বলা হচ্ছে স্মৃতিকথা বা মেমোরিজ। এই স্মৃতিকথার সংজ্ঞা আমরা দেখতে পাবো ঐতিহাসিকগণ তিনটি ভাগে দিয়ে থাকেন। সাধারণত দেখা যায় সেগুলো হচ্ছে যে বাস্তব ঘটনার বিবরণ বা বাস্তব ঘটনা, ঐতিহাসিক ঘটনা আর স্মৃতিকথা। এই তিনটি ভাগে আমরা স্মৃতিচারণ, স্মৃতিকথা বা স্মৃতিচারণ, এই তিনটি ভাগে সংজ্ঞা দিয়ে থাকেন। এই স্মৃতিকথা আমরা দেখতে পাবো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলি পরবর্তীকালে স্মরণে এনে সেগুলি লিখিত রূপে প্রকাশ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে আমরা পাবো সেগুলি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে যেমন রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, তেমনি ভাবে পাবো গান্ধীজির দ্য স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ মাই ট্রুথ। তাছাড়াও আমরা পাবো নেলসন ম্যান্ডেলার দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। এরকম বিভিন্ন ঘটনাগুলি স্মরণীয় ঘটনা যেগুলি স্মৃতিকথায় তুলে উঠে এসছে এবং স্মৃতিকথামূলক গ্রন্থ রচিত হয়েছে পরবর্তীকালে। তাহলে সেই সমস্ত ঘটনার বিবরণ আমরা পাবো বা সেই সমস্ত স্মৃতিকথাগুলির কথা আমরা আলোচনা করছি। এর পরবর্তীকালে বিশেষ করে গুরুত্বপূর্ণভাবে সেগুলি রয়েছে। আমাদের সেই স্মৃতিকথাগুলির কথা আলোচনা করার আগে আমাদের স্মৃতিকথার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। সেই বৈশিষ্ট্যগুলির কথা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো এই স্মৃতিকথাগুলিরও একাধিক বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি যদি আমরা তুলে ধরি সেখানে দেখতে পাবো প্রথমেই যে ঘটনাটি রয়েছে বা যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতার বিবরণ। এই স্মৃতিকথাগুলি হচ্ছে যার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেগুলি বাস্তব ঘটনার বিবরণ থাকে। এতে কোনো কাল্পনিক উপন্যাস নয়। এই স্মৃতিকথাগুলি অতীতকালে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলিরই পরবর্তীকালে বাস্তব রূপ দান করে থাকেন এই সমস্ত ব্যক্তিরা বা লেখক। তাই স্মৃতিকথার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলি বাস্তব অভিজ্ঞতার বিবরণ। ঠিক তেমনি ভাবে দ্বিতীয়ত আমরা পাবো গুরুত্বপূর্ণ ঘটনার উপস্থাপনা বা সুনির্দিষ্ট ঘটনার উপস্থাপন। গুরুত্বপূর্ণ ঘটনার উপস্থাপন। এই স্মৃতিকথাগুলিতে আমরা লেখকের বা বক্তার সম্পূর্ণ জীবন কাহিনী পেয়ে থাকি না। এগুলিতে সেই ব্যক্তির বা কথকের বা লেখকের কিছু গুরুত্বপূর্ণ বা সুনির্দিষ্ট ঘটনার বিবরণ লিপিবদ্ধ থাকে, যে কারণে গুরুত্বপূর্ণ ঘটনার উপস্থাপনা হচ্ছে এই স্মৃতিকথাগুলির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যার উদাহরণ হিসাবে আমরা যদি দেখি হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু বই। এই উদ্বাস্তু গ্রন্থে হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় দেশভাগের পর পশ্চিমবঙ্গের উদ্বাস্তু জীবনের
কাহিনীর কথা এবং তার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তিনি তাতে লিপিবদ্ধ করেছেন। ঠিক তেমনি ভাবে সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি যদি দেখি, সেখানেও দেখতে পাবো ১৯৭১ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের কাহিনী রয়েছে বর্ণিত। তেমনি ভাবে আমরা পাবো মণিকুন্তলা সেনের সেদিনের কথা, তাতেও ১৯৪৬ খ্রিস্টাব্দে যে দাঙ্গা কলকাতায় দেখা গিয়েছিল সেই দাঙ্গার কথা আমরা পাবো। তাহলে ব্যক্তির এই স্মৃতিকথাগুলিতে কিছু নির্দিষ্ট ঘটনার বিবরণ লিপিবদ্ধ হয়। তেমনি তৃতীয়ত যদি আমরা আসি, সেখানে দেখতে পাবো যে নিজস্ব অনুভূতির প্রকাশ। এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব অনুভূতি। লেখকের নিজস্ব অনুভূতির প্রকাশ ঘটে এই সমস্ত স্মৃতিকথাগুলিতে। অতীতকালে যে সমস্ত ঘটনাগুলি তিনি প্রত্যক্ষ করেছেন, সেই ঘটনাগুলি সম্পর্কে তার যে নিজস্ব অভিজ্ঞতা, সেই নিজস্ব অভিজ্ঞতা দিয়ে তিনি সেগুলিকে বর্ণনা করেছেন। তাই সেই স্মৃতিকথার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব অনুভূতির প্রকাশ। ৪ নম্বরে আমরা পাবো ঘটনার প্রত্যক্ষ বিবরণ। এই স্মৃতিকথাগুলিতে একেবারে প্রত্যক্ষ বিবরণ পাওয়া যায় ঘটনাগুলি, কারণ এই স্মৃতিকথাগুলিতে যিনি স্মৃতি রোমাঞ্চন করছেন তিনি সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষী রয়েছেন। তাই সেই ঘটনাগুলিতে প্রত্যক্ষ ঘটনা বা এই স্মৃতিকথাগুলিতে প্রত্যক্ষ ঘটনার বিবরণ পাওয়া যায়, সেটাও হচ্ছে এর একটি অন্যতম বৈশিষ্ট্য। ৫ নম্বরে আমরা পাবো এই ঘটনাগুলি বিশেষত উত্তম পুরুষের লেখা। এই আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ঘটনাগুলি বক্তা বা লেখক নিজে বর্ণনা করে থাকেন, সেগুলিতে কোনো আমরা দেখা যায় অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির উপস্থাপন দেখতে পাই না। তাই আমরা দেখা যায় এখানে এই স্মৃতিকথাগুলিতে লেখক হচ্ছেন একজন কথক, তিনি সেই কাহিনীর বর্ণনা করে থাকেন। তাই প্রত্যেকটি স্মৃতিকথা মূলত আমরা দেখতে উত্তম পুরুষেই লেখা হয়ে থাকে। তাহলে এই ৫টি বৈশিষ্ট্য আমরা পাবো। বাস্তব অভিজ্ঞতা বিবরণ, প্রকৃতপক্ষে সেই কোনো কাল্পনিক উপন্যাস হিসাবে বা সেখানে অতিরঞ্জন এই ঘটনাগুলিতে থাকে না, এখানে আমরা দেখব বাস্তব অভিজ্ঞতার বিবরণ রয়েছে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ ঘটনার উপস্থাপনা, ব্যক্তির বা লেখকের সমগ্র জীবন কাহিনী এতে বর্ণনা করা হয় না, যেমন আত্মজীবনীতে থেকে থাকে, সেখানে লেখকের সুনির্দিষ্ট কিছু ঘটনার কথা উল্লেখ থাকে, যার উল্লেখ আমরা দিলাম প্রমাণ হিসাবে। তেমনি নিজস্ব অনুভূতি প্রকাশ, স্মৃতিকথায় ব্যক্তি বা লেখক বা কথক তার নিজস্ব অনুভূতি দিয়ে ঘটনাগুলিকে প্রকাশ করে থাকেন। আর ঘটনার প্রত্যক্ষ বিবরণ, এই ঘটনাগুলিতে কোনো ব্যক্তি বা লেখক যিনি এই স্মৃতি রোমাঞ্চন করছেন, তিনি সেই ঘটনাগুলির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি জড়িত ছিলেন। ঠিক তেমনিভাবে এই কথাগুলি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্মৃতিকথাগুলি এগুলি উত্তম পুরুষের লেখা। এরপরে আসছি আমরা, এই হচ্ছে তোমাদের তাহলে বৈশিষ্ট্যগুলির কথা। এরপরে আসছি আমরা এই স্মৃতিকথাগুলির যে কতগুলি উদাহরণ, যেগুলি থেকে আমরা এই স্মৃতিকথাগুলি উদাহরণ হিসাবে বা বিভিন্ন ব্যক্তি সেগুলি লিপিবদ্ধ করেছেন, তার কয়েকটি উদাহরণ আমরা এখানে তুলে ধরছি। সেই উদাহরণ হিসাবে আমরা দেখতে পাবো একগুচ্ছ স্মৃতিকথা আমাদের রয়েছে এই উপাদান হিসাবে, যেগুলি থেকে ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। প্রথমে আমরা আলোচনা করি মণিকুন্তলা সেনের সেদিনের কথা। এই সেদিনের কথা গ্রন্থে বা এই স্মৃতিকথায় মণিকুন্তলা সেন 1946 খ্রিস্টাব্দের ইতিহাসে আমরা এই ঘটনা পড়ে থাকি। 1946 খ্রিস্টাব্দে 16 থেকে 20 আগস্ট কলকাতায় ব্যাপক দাঙ্গা দেখা গিয়েছিল, যাকে বলা হয় কলকাতার দাঙ্গা। সেই বিশিষ্ট ঘটনা বা সুনির্দিষ্ট ঘটনার বিবরণ যদি আমাদের ঐতিহাসিক উপাদান হিসাবে এই স্মৃতিকথাটি বিশেষ মূল্যবান। এতে আমরা দেখতে পাবো যে কলকাতায় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা দেখা গিয়েছিল, তার বিবরণ তিনি তুলে ধরেছেন। তেমনি দ্বিতীয় হিসাবে আমরা পাবো, দ্বিতীয় যদি উদাহরণ হিসাবে আমরা দেখি তুলে, সেখানে দেখতে পাবো আশালতা সরকারের হচ্ছে আমি সূর্য সেনের শিষ্যা। আমি সূর্য সেনের শিষ্যা,
এতেও রয়েছে সূর্য সেনের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সেই সূর্য সেনের ব্রিটিশ বিরোধী আন্দোলনে আশালতা সরকার এদের যোগদান এবং আমরা দেখতে পাবো বিশেষ করে ব্রিটিশ বিরোধী যে বিভিন্ন উদ্যোগ আন্দোলনের উদ্যোগ গ্রহণ, তার জন্য কর্মী নিয়োগ বা কর্মীদের প্রশিক্ষণ দান এবং বিভিন্ন আমরা দেখতে পাবো গুরুত্বপূর্ণ ঘটনার কথা এতে উল্লিখিত রয়েছে। ঠিক তেমনি ভাবে 3 নম্বরে আমরা যদি দেখি সেখানে দেখতে পাবো নারায়ণ সান্যালের রয়েছে আমি নেতাজিকে দেখেছি। এই গ্রন্থে বা এই স্মৃতিকথাতে আমরা দেখতে পাবো নারায়ণ সান্যাল প্রত্যক্ষদর্শী হিসাবে নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরেছেন। তাই নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবনের ইতিহাস রচনা করতে গেলে আমাদের এই বইটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে থাকে। ঠিক তেমনি ভাবে 4 নম্বরে আমরা পাবো সুফিয়া কামালের 71-এর ডায়েরি। এই গ্রন্থে 1971 খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে নিজ বশে বা দখলে রাখার জন্য যে সেনাবাহিনী বর্বর আক্রমণ, নৃশংস অত্যাচার এবং হত্যা লুণ্ঠন চালিয়েছিল তার সম্পূর্ণ বিবরণ আমরা পাবো এই স্মৃতিকথায়। তাই সেদিক থেকে 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করতে গেলে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করতে গেলে এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক তেমনি ভাবে আমরা পাবো মান্না দের লেখা জীবনের জলসাঘরে। এটি বাংলা ভাষায় লেখা। জীবনের জলসাঘরে বাংলা ভাষায় লেখা। এটি 2005 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1942 থেকে আমৃত্যুকাল অর্থাৎ 2013 সাল পর্যন্ত বা 13 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে মান্নাদের জীবনকাল। এই সময়কালে বাংলা এবং হিন্দি সঙ্গীত জগতের এক জনপ্রিয় শিল্পী হচ্ছেন মান্না দে। তাই সেই সময়কালের কোন শিল্পীর জীবন কাহিনী বা সঙ্গীত জগতের যদি চর্চা করতে হয় তাহলে মান্না দের এই গ্রন্থটি বা এই স্মৃতিকথাটি বিশেষ মূল্যবান উপাদান হিসাবে কাজ করে বা উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ। তাই এই গ্রন্থটি আমরা দেখা যায় শুধু বাংলা ভাষাতেই নয়, ইংরেজিতে মেমোরিজ কাম অ্যালাইভ, হিন্দিতে ইয়াদে জি চিট উঠি, তেমনি মারাঠি ভাষায় এবং আরো বহু ভাষাতে এটি অনুদিত হয়। তাই তৎকালীন সময় ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক তেমনি ভাবে আমরা আরো পাবো বিশেষ করে নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। শুধু দক্ষিণ আফ্রিকার নয়, সারা পৃথিবীর স্বাধীনতা আন্দোলনের বর্ণবিদ্বেষী প্রিটোরিয়া সরকারের বিরুদ্ধে তিনি যে আন্দোলন করেছিলেন তার কাহিনী আমরা পাবো দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। দ্য স্ট্রাগল অফ মাই লাইফ এই গ্রন্থে আমরা দেখা যায় তৎকালীন দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সরকারের বিরুদ্ধে এই নেলসন ম্যান্ডেলার নিজস্ব এবং দেশবাসীর যে জীবন সংগ্রাম তার কাহিনী তিনি তুলে ধরেছেন তার এই স্মৃতিকথায়। ঠিক তেমনি ভাবে রয়েছে আমাদের গান্ধীজির দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই গ্রন্থে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির যে অসামান্য অবদান এবং ভারতবর্ষের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে গান্ধীজির আন্দোলন সেই কাহিনী তিনি এতে তুলে ধরেছেন। ঠিক তেমনি ভাবে আমরা পাবো আরো একটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্মৃতিকথা রয়েছে, যিনি মৌলানা আবুল কালাম আজাদ, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং স্বদেশপ্রেমী ও সমাজসেবী মৌলানা আবুল কালাম আজাদের লেখা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম।
এই গ্রন্থগুলি, এগুলি থেকে আমরা যেমন সেই স্মৃতিকথার বিবরণ রয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের ইতিহাস রচনা করতে গেলে সুনির্দিষ্ট ঘটনাগুলি সম্পর্কে জানতে গেলে আমাদের এই সমস্ত গ্রন্থগুলি এক একটা উল্লেখযোগ্য উপাদান হিসাবে কাজ করে থাকে। তাই এইগুলি হচ্ছে আমাদের স্মৃতিকথার উদাহরণ। ঠিক তেমনি ভাবে এরপরে ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের কাছে আমি আলোচনা করছি স্মৃতিকথার গুরুত্ব হিসাবে। এই স্মৃতিকথাগুলি যদিও আমাদের ঐতিহাসিক উপাদান হিসাবে বাস্তব ঘটনার বিবরণ দেওয়া থাকে, ইতিহাসের উপাদান হিসাবে চিহ্নিত, তাই সেদিক থেকে আমরা দেখতে পাবো এগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের কাছে। তাই এর গুরুত্ব যদি আমরা আলোচনা করি সেখানে দেখতে পাবো যে বিভিন্ন গুরুত্ব রয়েছে ইতিহাস রচনার উপাদান হিসাবে। তাই স্মৃতিকথাগুলি যে গুরুত্ব, সেই গুরুত্বগুলি নিয়ে আমরা এখন আলোচনা করছি। সেখানেও আমরা পাবো এই স্মৃতিকথাগুলির একাধিক গুরুত্ব রয়েছে। যার প্রথম আমরা দেখি যদি, সেখানে দেখতে পাবো এই স্মৃতিকথাগুলিতে বাস্তব ঘটনার বিবরণ। বাস্তবতা রয়েছে এতে। এই স্মৃতিকথাগুলি এক একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ উপাদান, কেননা আমরা দেখতে পাবো এই স্মৃতিকথাগুলিতে তৎকালীন সময় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবন কাহিনী আমরা বা সাংস্কৃতিক জীবনের কথা উঠে আসে এই স্মৃতিকথাগুলি থেকে। তাই সেগুলি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই প্রথম গুরুত্ব হচ্ছে বাস্তবতা। এই স্মৃতিকথাগুলিতে কোনো কাল্পনিক ইতিহাস রচিত হয় না, বা মনোরঞ্জন বা এই অতিরঞ্জন বা কাল্পনিক ঘটনার বিবরণ থাকে না। ব্যক্তির জীবনে প্রত্যক্ষ ঘটনা বা প্রত্যক্ষ করা ঘটনাগুলির বিবরণ লিপিবদ্ধ হয়। তাই এই স্মৃতিকথাগুলির গুরুত্ব হিসাবে আমরা দেখব বাস্তবতা রয়েছে, এতে কোনো অতিরঞ্জন বা কল্পনা থাকে না। তাই সেগুলি বাস্তব ঘটনার বিবরণ হিসাবে চিহ্নিত। ঠিক তেমনিভাবে দ্বিতীয় গুরুত্ব হিসাবে পাবো আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো গুণীজনের লেখা। এই স্মৃতিকথাগুলি বেশিরভাগই কোনো না কোনো গুণী ব্যক্তিত্ব যিনি এগুলি রচনা করে থাকেন। তাই এগুলিতে কোনো বিশেষ যে অন্যান্য গল্প কাহিনী সেটা থাকে না, সুনির্দিষ্টভাবে তিনি সেগুলিকে ব্যক্ত করেন এবং সেগুলি বর্ণনা করেছেন। তাই তাতে আমরা দেখতে পাবো গুণীজনের কথাই পাওয়া যায়, এবং সেখানে আমরা দেখা যায় বিশেষ করে এই গুণীজনের বাস্তব তথ্য বা বাস্তব ঘটনার তথ্য বা বিবরণ আমরা এতে পাবো। ঠিক তেমনি ভাবে তৃতীয়ত যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো এতে সত্য তথ্যের উপস্থাপন। এই স্মৃতিকথাগুলিতে অতীতকালে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনার সত্য তথ্য তিনি উপস্থাপন করে থাকেন। তাই সেদিক থেকে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো এগুলি সত্য তথ্যের উপস্থাপন থাকে। বিভিন্ন ব্যক্তি প্রত্যক্ষদর্শী বিবরণ দিয়ে থাকেন, এতে কোনো রকম ভাবে আমরা দেখা যায়। তাই স্মৃতিকথাগুলি কোনো কল্পনা বা অতিরঞ্জন না থাকার কারণে এই স্মৃতিকথাগুলি আমাদের কাছে ইতিহাসের উপাদান হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এতে প্রকৃত সত্য রচিত উঠে আসে এই স্মৃতিকথাগুলি থেকে। ঠিক তেমনি ভাবে আমরা 4 নম্বরে পাবো এগুলি হচ্ছে ঐতিহাসিক উপাদান বা ঐতিহাসিক ঘটনার উপস্থাপন। এই ঘটনাগুলিতে আমরা যদি দেখি, স্মৃতিকথাগুলিতে বিশেষ করে তৎকালীন সময়ে ইতিহাসের বিভিন্ন তথ্য বা ঘটনা উঠে আসে। যেমন আমরা বললাম সেদিনের ৭১-এর ডায়েরি, সুফিয়া কামালের ৭১-এর ডায়েরিতে ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের কথা, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে গেলে আমাদের কাছে এই ৭১-এর ডায়েরি বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি ভাবে ১৯৪৬ খ্রিস্টাব্দে যে কলকাতার দাঙ্গা ঘটেছিল, সেই কলকাতার দাঙ্গার সুনির্দিষ্ট বিবরণ জানার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মণিকুন্তলা সেনের সেদিনের কথা গ্রন্থটিও বিশেষ গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা যদি দেখি, এগুলি এই স্মৃতিকথাগুলি ঐতিহাসিক উপাদান হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ। সেই সময় ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলির বিবরণ আমরা জানতে পারি এই সমস্ত স্মৃতিকথাগুলিতে। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা স্মৃতিকথার গুরুত্ব হিসাবে যদি আমরা দেখি, এই 4টি গুরুত্ব পাবো। প্রথমে বাস্তবতা, যেটা বিশেষ করে এই ঘটনাগুলিতে বাস্তব ঘটনার বিবরণ। যেমন আমরা বললাম ১৯৪৬ খ্রিস্টাব্দে কলকাতার যে দাঙ্গা, সেই কলকাতার দাঙ্গার কথা পাবো আমরা
মণিকুন্তলা সেনের সেদিনের কথা গ্রন্থে 1946 থেকে এই 1946 খ্রিস্টাব্দের 16 থেকে 20 আগস্ট কলকাতায় 5 দিন ধরে যে ব্যাপক দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার বিবরণ আমরা পাবো এই গ্রন্থে বা এই স্মৃতি কথায়। তাই এতে বাস্তব ঘটনার বিবরণ রয়েছে, তেমনি গুণীজনের কথা এই হচ্ছে এই স্মৃতি কথাগুলির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত এই স্মৃতি কথাগুলি লিপিবদ্ধ রয়েছে বেশিরভাগটা আমরা দেখবো গুণী ব্যক্তিত্ব তারা তাতে লিপিবদ্ধ করেছেন। যেমন রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, তাতে আমরা দেখতে পাবো তার জীবনের যে সমস্ত ঘটনাগুলি রয়েছে সেই ঘটনার সুন্দর বিবরণ তিনি দিয়েছেন। যাই হোক, আমরা বাকি উদাহরণগুলি দিলাম। তাই এইভাবে যদি আমরা দেখি স্মৃতি কথার বৈশিষ্ট্য, তাদের উদাহরণ এবং তার যে গুরুত্ব, তা থেকে আমরা এই কথা উপলব্ধি করতে পারি জনশ্রুতির একটি অন্যতম গুরুত্ব ভাগ হচ্ছে এই স্মৃতি কথা, এবং ইতিহাস রচনার মৌখিক উপাদান হিসাবে এই স্মৃতি কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যান্যগুলির থেকে। কারণ এতে বাস্তব জীবনের কথা রয়েছে, এতে কল্পনা বা কাল্পনিক কোনো অতিরঞ্জন বর্ণিত হয়নি। তাতে বাস্তব ঘটনার সুনির্দিষ্ট কিছু ঘটনার কথা ঐতিহাসিক তথ্য হিসাবে সেগুলি উঠে আসে আমাদের কাছে। তাই সেদিক থেকে আমরা যদি দেখি, যদি সবশেষে আমরা যদি তার মূল্যায়ন বা সেক্ষেত্রে উপসংহারে যদি আসি, তাহলে দেখতে পাবো এই স্মৃতি কথাগুলি ইতিহাস রচনার বা মৌখিক ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবং সেদিক থেকে কেননা আমরা এই স্মৃতি কথাগুলি থেকে দেখতে পাবো তৎকালীন সময়ের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ বিবরণ আমরা এই স্মৃতি কথাগুলিতে পেয়ে থাকি। তাই সেদিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এই স্মৃতি কথাগুলি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাহলে এই হচ্ছে আমাদের স্মৃতি কথার জনশ্রুতির আরেকটি ভাগ। তাহলে আমরা 4টি ভাগের কথা আলোচনা করলাম। সবশেষে রয়েছে আমাদের মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্রেডিশন, সেটা আমরা পরের দিন। আজকের মতো তাহলে এখানে শেষ করছি, কেননা এখান থেকেও একটা প্রশ্ন পাবে জনশ্রুতি বলতে কি বোঝায় এবং স্মৃতি কথাগুলি কতটা গুরুত্বপূর্ণ ইতিহাসের উপাদান হিসাবে, এভাবেও প্রশ্ন হতে পারে। যাই হোক, তোমরা এই প্রশ্নগুলি একটু লক্ষ্য করবে। তাহলে আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ।